কি রে স্বপ্না, বিয়ে বাড়িতে যাচ্ছিস নাকি ছোট বাচ্চাকে দেখতে যাচ্ছিস? আমি তো তোকে দেখে চিনতেই পারছি না। তুই এত কেন সেজেছিস? মনে হচ্ছে যেন তোর নতুন বিয়ে হচ্ছে। নতুন বিয়ে হলেও বউয়েরা এত ভালোভাবে সাজে না। তুই যা সেজেছিস, বাবারে বাবা, এরকম এখানে কেউ এত সাজে না। মা, আমি জানি আমার মতো এই সাজ কেউ করতে পারবে না। দেখো মা, আমি কত রকমের সাজসজ্জা করেছি, পুরো 16 রকমের। হাতে পায়ে গোলায় নাকে সব কিছু পরেছি। মা দেখো, আমাকে খুব সুন্দর লাগছে না? সুন্দর তো লাগছে ঠিকই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তুই একটা ছোট্ট বাচ্চাকে দেখতে যাচ্ছিস। আরে বাবা, আমরা তো এই পাশের বাড়ির প্রতিবেশী সন্তানকে দেখতে যাচ্ছি। তুই কেন এত সেজেছিস? মা, পাশের বাড়ির প্রতিবেশী ছেলেকে দেখতে যাই বা বিয়ে বাড়ি, তুমি তো জানো আমার এরকম সাজসজ্জা করতে কত ভালোবাসি। তার জন্যই তো আমার রুমে এত সাজসজ্জা। আর আমি তো এর জন্যই এত সেজে নিয়েছি। আর ওইখানে কত লোক থাকবে, কত মেয়ে বউ থাকবে, এরা তো আমাদেরকেই দেখবে, তাই না? তোকে দেখবার চক্করে তোর জন্য দেখবি আমাকেই অপমানিত হতে হবে। কারণ তুই এই বাড়ি থেকে পাশের বাড়িতে যাচ্ছিস, তার জন্যই তুই এত সেজে রেডি হয়েছিস, যেন মনে হচ্ছে কোথাও না কোথাও যাচ্ছিস। না না না, আমরা এভাবে কোনো রকমেই ওদের বাড়িতে যেতে পারবো না। যাটা ঠিকও হবে না। তুই এত বড় বড় কানের দুলগুলো সব খুলে রেখে আয়, হাতটাও খুলে রেখে আয়। মা, তুমি এগুলো কি বলছো বলো তো? তুমি কি করে ভাবলে আমি এগুলি খুলে যাব? এগুলো আমি কি বাড়িতে রেখে দেওয়ার জন্য কিনেছি নাকি? আর তাছাড়া আমার এরকম সাজসজ্জা করতে কি ভালো লাগে। আমার মতো কেউ এরকম সাজসজ্জা করতে পারবেই না। দেখবে এরকম সেজেগুজে যাই, তাহলে আমার সাজসজ্জা দেখার জন্য অনেক লোক চলে আসবে, আর তারাও আমাকে অনেক প্রশংসা করবে। দেখো, তোর প্রশংসা তোরই কাছে রাখ। তোর এই প্রশংসা আমি শুনতে চাই না। চুপ কর, যা যা গিয়ে এক্ষুনি সব খুলে রেখে আয়। আর হ্যাঁ, নতুন জামা পরে আসবি। এত ভারী ভারী ডিজাইনার ড্রেস পরে আসার কোনো দরকার নেই। তুই একটা সাধারণ ড্রেস পরে আয়। তুই কি ওখানে ড্রেস দেখাতে যাচ্ছিস নাকি? মা, আমি কেন কাউকে ড্রেস দেখাতে যাব? শুধু ড্রেস নয়, আমি এগুলো সবকিছুই দেখাতে যাচ্ছি। তুমি চলো তো এবার। কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেল। সব মানুষজন এবার এসে চলে যাবে মনে হয়। চলো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, চলো। এই বলে স্বপ্না তার মাকে জোর করেই নিয়ে যাচ্ছিল। কমলিকা দেবীর আর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আসলে স্বপ্না হচ্ছে এইরকম 16 রকমের সাজসজ্জা করতে খুবই পছন্দ করত, কিন্তু এইসব কমলিকা দেবীর একদমই পছন্দ না। কারণ স্বপ্না শুধু বিয়ে বাড়িতেই নয়, পাশের বাজারে বাজার করতে গেলেও এরকম সাজসজ্জা করে যেত। এই কারণেই কমলিকা দেবী স্বপ্নার সঙ্গে কোথাও বেরোতে চাইতো না। স্বপ্নার সাথে বার হলেই মানুষ সকলে নানা রকমের কথা বলা শুরু করে দিত। সেদিন প্রতিবেশীর এক বাচ্চাকে দেখতে গিয়ে স্বপ্নাও ঠিক এই রকম ভাবে সাজসজ্জা করেছিল। যখন প্রতিবেশী বাড়িতে পৌঁছায়, তখন সেখানে সকলে তার দিকে তাকিয়েছিল এবং তাকে দেখে সবাই অবাকই হচ্ছিল। আচ্ছা দিদি, তোমার মেয়েকে কি তুমি সাধারণ জামা কাপড় পরিয়ে নিয়ে আসতে পারলে না? এত সাজের কি দরকার আছে? আমাদের তো পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আসতে হলেও এত সাজসজ্জা। তোমার মেয়ে সেজে এসেছে। এত কেন তোমার মেয়ে সেজে এসেছে এটা তো বুঝতেই পারলাম না। স্বপ্নাকে আমি বলেছিলাম গো, আসলে ও একটু এরকমই সাজসজ্জা পছন্দ করে। ও কোথাও গেলেই এরকম ভারী ভারী গয়নাগাঠি পরে। দেখো, আমাদের সকলে ওকে দেখে কেমন হাসাহাসি করছে। মনে হচ্ছে ও বিয়ে বাড়িতে এসেছে। সকলে বলছে ও যদি এখানে এরকম ভাবে সেজে আসে, তাহলে বিয়ে বাড়িতে গেলে আর কতই না সেজে যায়। এই রকম ভাবে এই চারিদিক থেকে কমলিকা দেবীকে কথা শুনতে হচ্ছিল। তাই কমলিকা দেবী বেশি কথা না বলে সেখান থেকে বাড়ি চলে আসে। স্বপ্নাকে নিয়ে বাড়ি চলে আসার পর স্বপ্নাকে বোঝানোর চেষ্টা করে। দেখ স্বপ্না, আমি তোকে বারবার বলতে পারবো না। ওখানে গিয়ে আমাকে কত রকমের কথা শুনতে হয়েছে জানিস? শুধুমাত্র তোর জন্য আমি সবকিছু সহ্য করে নিয়েছি। আমি জানি তুই এত সাজসজ্জা করতে পছন্দ করিস, কিন্তু সব জায়গায় তো আর এরকম ধরনের সাজসজ্জা চলে না, বল? কোথাও যদি মানুষ মারা যায়, তাহলে কি তুই সেখানেও এরকম সাজসজ্জা করে যাবি? মা, যাবো না কেন? 100 বার যাবো, বেশ করবো, যাবো। ওখানে তো কত রকমের মানুষ থাকবে, তাহলেও সেখানের মানুষগুলো তো আমাকে দেখবে, তাই না? তাই আমি যেখানেই যাই না কেন, আমি বাজারে কিংবা অন্য প্রতিবেশীর বাড়িতে বা কোনো আত্মীয়র বাড়িতে কোথাও ঘুরতে গেলেও দেখবে আমি এই রকম ধরনের ঠিক সাজসজ্জা করে যাব। কারণ আমার এই রকম ধরনের সাজসজ্জা করতে ভালো লাগে। তোকে আমি আর বোঝাতে পারবো না। তুই যা পারিস তাই কর। আর হ্যাঁ, আমারও একটা কথা শুনে রাখ, তুই যদি এরকম করে যাস তাহলে আমি তোর সাথে যাব না। তুই সবসময় একাই কোথাও যাবি, আমি তোর সাথে আর কোথাও যাব না। তোর সাথে কোথাও গেলে ঠিক এরকম ভাবেই অপমানিত হতে হবে আমাকে, আর আমি এরকম ভাবে অপমান সহ্য করতে পারবো না। এই বলে কমলিকা দেবী রাগ দেখিয়ে নিজের রুমে চলে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দিনের পর দিন স্বপ্নার পাগলামো আরোই বেড়ে চলছিল। বিয়ে বাড়ি হোক কিংবা শোক বাড়ি, যদি কেউ মারাও যায়, তাকে দেখতে গেলে স্বপ্না 16 রকমের সাজসজ্জা করে যেত। এমনই একদিন, স্বপ্না, এই স্বপ্না, কোথায় গেলি রে? শোন না, তোর মাসির কি হয়েছে? ফোনে তো আমাকে তাড়াতাড়ি আসতে বলছে। হয়তো মাসির খুব বিপদ। চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চল। মা, এরকম বলে হয় নাকি? তুমি তো জানো আমি না সেজে কোথাও যাই না। আমার মেকআপ করতে 1 ঘন্টা সময় লাগবে।
তুমি যদি দাঁড়াতে পারো তাহলে আমার জন্য দাঁড়াও, না হলে তুমি আগে চলে যাও, আমি পরে যাচ্ছি। সত্যি কি আশ্চর্য মানুষ, তুই এরকম মেয়ে আমি কখনোই আগে দেখিনি। মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর তুই কিনা নিজের সাজসজ্জা নিয়ে পড়ে আছিস। এরকম বললে চলবে না, চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা। মা, আমি তোমাকে যা বলার আগেই বলে দিয়েছি যে তুমি আমাকে যাই বলো না কেন আমি সেজেই যাব। না সেজে আমি কোথাও বেরোবো না, তুমি চলে যাও। স্বপ্নার এই কথা শুনে কমলিকা দেবী একাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে বোনের বাড়ি যাওয়ার জন্য। স্বপ্না কারোর দিকে কোনো ধ্যান জ্ঞান ছিল না, নিজের সাজসজ্জা নিয়েই কয়েক ঘন্টা ধরে পড়েছিল। সাজসজ্জা করে তবে সে মাসির বাড়িতে যায়। মাসির বাড়িতে গিয়ে দেখে সেখানে অনেকে কান্নার গোল পড়ে গেছে। তারপরে সে শুনতে পায় যে তার মাসি আর পৃথিবীতে নেই। তাহলে কি মাসি আর এই পৃথিবীতে নেই? না না, আমাকে কাঁদলে চলবে না, তাহলে আমার তো মেকআপগুলো সব নষ্ট হয়ে যাবে। কত কষ্ট করে কতক্ষণ ধরে আমি এই মেকআপগুলো করেছি, এত সুন্দর মেকআপ সাজসজ্জা করে আমি আসলাম, এটা নষ্ট করলে চলবে না। এই ভেবেই স্বপ্না অনেক হাসি খুশির মধ্যে ছিল। তাকে দেখে কমলিকা দেবী অনেক রেগে যায়, কিন্তু তবু তার কোনো যায় আসছিল না। এরকম ভাবে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলিকা দেবী স্বপ্নাকে বলে, স্বপ্না, আমি তোকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না। তোর জন্য আমি আর কত অপমানিত হব বলতো। তোর মাসি বাড়িতে গিয়েও আমাকে কত কথা শুনতে হয়েছিল, শুধুমাত্র তোর কারণেই। আমি ভেবে নিয়েছি এবার তোর বিয়েটা আমি দিয়েই ফেলবো। তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে যা পারিস তাই করবি। মা, তুমি আমাকে এরকম করে কেন বলছো? আমি একটু সাজি বলে তোমার এত রাগ? ঠিক আছে, আমি শ্বশুর বাড়িতে গিয়ে এরকম সাজবো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমার বিয়েটা দিয়েই দাও। তোর এই নুপুরের আওয়াজে তোর শাশুড়ি মা তোকে 10 বার কথা শোনাবে, তখন তুই বুঝতে পারবি এত সাজসজ্জা কতটা ক্ষতি করে। তুই যে এত মেকআপ করছিস তাতে তোর স্কিনের কতটা ক্ষতি হচ্ছে সেটাও বুঝতে পারবি। আমি আবার কাকে বোঝাতে গেলাম? তোকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই, আর হয়তো কোনো লাভও হবে না। তুই যা পারিস তাই কর। এই বলে কমলিকা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন কমলিকা দেবী এক ঘটক মশাইয়ের কাছে যায়। তখন কমলিকা দেবী স্বপ্নার একটা ফটো দেখায়। ফটো দেখার পর ঘটক মশাই কয়েকদিনের সময় নেয়। দেখতে দেখতে আরো বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায়। একদিন কমলিকা দেবী ঘটক মশাইকে ফোন করে আর বলে, হ্যালো দাদা, আমি বলছি যে স্বপ্নার যে ফটোটা আমি দিয়ে এসেছিলাম এখনো কোনো ছেলের সন্ধান পেলেন না? আপনি যদি না দেখতে পারেন তাহলে আমাকে বলে দিন, তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা করে নেব। এত সময় আমার কাছে নেই যে। আরে আমি তো আপনাদের ফোন করবো বলেই ভাবছিলাম, আপনি কেন করতে গেলেন? যাক ভালোই হয়েছে, আমি একটা ভালো ছেলে দেখেছি, নাম সুমন, পানিপুর গ্রামে থাকে। গ্রামেতে একটা ভালো দোকান আছে, বেশ কিছু টাকা ওখান থেকে রোজগারও হয়ে যায়। ছেলে আর তার মা দুজনেই থাকে, আর বাড়িতে বলতে আর কেউই নেই। যদি আপনি আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আপনার মেয়ে খুব সুখে থাকবে। সুখে থাকুক আর যাই থাকুক, এইসব নিয়ে আমি আর দেখতে যাব না। ভালো ছেলে হলেই হবে। তাহলে আমার বাড়িতে আসতে বলে দিন, আমার মেয়েকে যেন কালী তারা দেখতে আসে। এই বলে কমলিকা দেবী ফোনটা রেখে দেয়। ঘটক মশাই কমলিকা দেবীর কথা মতো স্বপ্নাকে দেখতে আসার কথা জানিয়ে দেয় সেই ছেলের বাড়ির লোকেদের। পরের দিন সুমন ও তার মা সোনালী দেবী স্বপ্নাকে দেখতে বাড়িতে আসে। তখনও স্বপ্না এরকম ভাবেই সাজসজ্জা করেছে। মায়ের এত কথাবার্তা বলার ফলেও তার একটুকু চেঞ্জ হয়নি। স্বপ্না পুরো 16 রকমের সাজসজ্জা করে সোনালী দেবী এবং সুমনের সামনে আসে। সোনালী দেবী তাকে দেখে চমকে ওঠে আর বলে, দেখো স্বপ্না, তোমাকে আমার বৌমা হিসাবে বেশ পছন্দ হয়েছে, কিন্তু কি বলতো, তুমি যে এত সাজসজ্জায় ব্যস্ত, এটা তো হলে চলবে না। একটু সংসারের কাজও করতে হবে। আর তুমি তো জানো আমার বাড়িতে আমি সব কাজ একা হাতে করি। এখন কাজ করতে অনেক অসুবিধা হয়, কারণ আমার অনেক বয়স হয়েছে। আমি তোমাকে বৌমা করে নিয়ে যাচ্ছি, তুমি একটু আমার হাতে হাতে সাহায্য করবে। আর একটা কথা, সুমনের বেশি টাকা রোজগার নয়, তাই একটু তুমি যদি সাজসজ্জা কম করো তাহলে খুব ভালোই হবে। এই বলেই সোনালী দেবী চুপ করে যায়। সোনালী দেবীর কথাগুলো শুনে স্বপ্নার মন ভেঙে যায়, কারণ সে ভেবেছিল শ্বশুর বাড়িতে গিয়েও এরকম সাজসজ্জা করতে থাকবে। কিন্তু সোনালী দেবীর কথাতে সে বুঝতে পেরে যায় যে শ্বশুর বাড়িতে গিয়ে এরকম ভাবে থাকতে পারবে না সে, তাই সে বিয়ের জন্য তার মাকে না বলছিল। কিন্তু কমলিকা দেবী সুমনকে অনেক বেশি পছন্দ হয়, আর তো সে ঠিকই চাইছিল যে এরকম ভাবেই স্বপ্নার সাথে সুমনের বিয়েটা হয়ে যায়। তার ফলে স্বপ্না একটু শুধরে যাবে। দুই পক্ষের কথাবার্তা বলার পর বিয়ের তারিখও বার করা হয়ে যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। স্বপ্না আর সুমনের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন স্বপ্না আরো বেশি সাজসজ্জা করেছিল। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সুমনের সঙ্গে বাড়িতে চলে যায়। বিয়ের পরের দিনই স্বপ্না ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে আসে। তার জোরে জোরে নুপুরের শব্দ পেতেই সোনালী দেবী আর সুমনের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, এত সকালে সকালে তুমি উঠে পড়েছো? এখনো তো ঠিকভাবে সকালই হয়নি। আরে বাবা, আমার বাড়ির কাজ করতে বলেছিলাম, কিন্তু তোমাকে এত ভোরবেলা যে উঠে কাজ করতে হবে সেটা তো বলিনি। এত ভোরে ওঠার কোনো প্রয়োজন নেই। যাও বৌমা, এখন ঘুমোতে যাও। আর তোমার এই নুপুরের আওয়াজে আমাদের ঘুম ভাঙিয়ে দিল। কাল থেকে এই নুপুর পড়বে না। এই বলে শাশুড়ি মা সোনালী দেবী আবারও নিজের রুমে ঘুমোবার জন্য চলে যায়।
সোনালী দেবীর কথা শুনে স্বপ্নার অনেক রাগ হয়। এরকমভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। স্বপ্না নিজের অভ্যাস থেকে বাড়ি হতে পারছিল না। শ্বশুরবাড়িতে এসে কোনো রকম কিছু সুবিধা পাচ্ছিল না। তার সাজবার মেকআপ আর সাজসজ্জা কিছুই পাচ্ছিল না, কিন্তু তবু সে এইরকম সাজসজ্জা করার চেষ্টা করছিল। এমনই একদিন স্বপ্নার কাছে পয়সা ছিল না, তাই সে সুমনের মানিব্যাগ থেকে কিছু পয়সা বার করে নেয় আর সেটা সুমনকে না বলেই নিয়ে নেয়। তারপর স্বপ্না নিজের মেকআপ কিনে ফেলে। যখন সুমন তাকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে, তখন সে একদমই মানতে চাইছিল না। আর এই নিয়েই তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছিল। তখন সোনালী দেবী বলে, দেখো বৌমা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের বাড়িতে থাকতে গেলে এই সব চলবে না। তুমি এইভাবে তোমার সাজসজ্জা করতে পারবে না। আর তুমি সাজসজ্জার জন্য এতটাই নিচে নেমে গেলে যে তুমি চুরি করতে বাধ্য হলে। আমার ছেলে তো তোমাকে যথেষ্ট দিয়েছে, কিন্তু তুমি তার সত্ত্বেও আমার ছেলের মানিব্যাগ থেকে টাকা চুরি করলে। এখনো তুমি কিনা নানা করছো, এটা ঠিক নয়। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এরকম করব না। সুমন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই মানিব্যাগ থেকে টাকা চুরি করব না। আমি ভুল করেছি, আমি আর এরকম সাজসজ্জাও করব না। মা, আমি সবসময় আপনার বাড়িতে সাধারণ মেয়ের মতোই থাকবো, কোথাও ঘুরতে গেলে তবেই এরকম সাজসজ্জা করব। আমাকে ক্ষমা করে দাও তোমরা। এইভাবেই স্বপ্না নিজের ভুল বুঝতে পারে। তারপর শাশুড়ি মা ও সুমনের কাছে ক্ষমা চেয়ে নেয়। একজন সাধারণ বৌমার মতো হয়েই সে জীবনযাপন করে। এরকমভাবেই তার হাসি খুশিতে দিন কাটতে থাকে। সকালে ঘুম থেকে উঠেই শহরের মডার্ন বউ অহনা তার স্বামী রঞ্জনকে বলে, শোনো রঞ্জন, আমি আজ লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি আজকে রং মিস্ত্রি আর একটা কার্পেন্টারকে বাড়িতে পাঠিয়ে দিও। এই সমস্ত ফার্নিচার আমি চেঞ্জ করাবো, আর রুমের কালার চেঞ্জ করাতে হবে। এই কালার আর ফার্নিচার আমার খুবই বোরিং লাগছে। সে তো ঠিক আছে অহনা, তুমি একবার মাকে একবার এই ব্যাপারে জিজ্ঞাসা করে নাও, না হলে মা হঠাৎ করে শুনলে খারাপ ভাববে। এই তোমাদের এই গাইয়াপানা দেখলে না আমার বিরক্ত লাগে একদম। এতে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করার কি আছে শুনি? আমার রুম আমি যেমন খুশি পেন্টিং করাবো, ফার্নিচার লাগাবো, এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? এ কি ধরনের কথা হলো অহনা? আমি তোমাকে একভাবে বলছি আর তুমি সেটা আলাদাভাবে মানে বার করছো। এ বাড়িতে মাই সব, তুমি যা করবে মায়ের পারমিশন নিয়েই করবে, ব্যাস, আমি আর কিছু জানি না। এই বলে রঞ্জন কিছুটা রাগ করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। রঞ্জন চলে যাওয়ার পর অহনা ঘর থেকে বেরিয়ে দেখে তার বড় জায়ের সোমা উঠানে গোবর দিয়ে লাতা দিচ্ছে। আর তার শাশুড়ি মা তাকে বলছে, বড় বৌমা, লাতা দেওয়াইতে দেখছি তোমার হাতে একেবারে পাকা। এত সুন্দর উঠান লাতা দিতে তো আমিও পারি না। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। মা, আমাদের গ্রামে তো আমি প্রতি বছর আমাদের বাড়িতে গোবর দিয়ে লাতা দিতাম, আর দীপাবলির রঙ্গিলি দেখে গ্রামে সবাই আমার নাম করত। ঠিক সেই সময় অহনা একটি হিল জুতা পরে সেই উঠানের মধ্যে পা দেয় এবং ভিজে উঠানে পিছলে পড়ে যায়। এরপর সে চিৎকার করতে করতে বলে, ইস ছি, তোমরা কি করেছো এখানে? আর বড় বৌদি, তুমি এত নোংরা কেন? এই গোবর দিয়ে মেঝেতে কি সব করছো? আরে আরে ছোট বৌমা, এসব কি কথা বলছো? তুমি জানো কিছু? সামনে দীপাবলি আসছে, সেজন্যই তো বড় বৌমা বাড়ির দালান উঠোন সব নিকোচ্ছে। আর তুমি এখানে হিল জুতো পরে আসতে গেলে কেন শুনি? এই গ্রামের এইসব জিনিস দেখলেই না আমার কেমন ঘেন্না লাগে। আমি এখানে এসেছি আপনাকে একটা কথা বলার জন্য। আপনার ছেলেকে কদিন থেকে আমি বলছি আমার রুমটা নতুন করে রং করিয়ে দিতে আর ফার্নিচারগুলো রিনোভেট করার জন্য। সে কি বৌমা, এই তো গত মাসে তোমাদের বিয়ের আগেই আমি তোমাদের সবার ঘরে নতুন রং করে ফার্নিচার লাগিয়ে দিয়েছি, এরই মধ্যে আবার নতুন রং করবে? একই সামনে দীপাবলি আসছে, তাতে কত খরচ, এখন এসব করলে হয়? দীপাবলিতে আপনি খরচ করবেন, তাতে আমার কি শুনি? আমি কি আপনার জন্য আমার আনন্দে মাটি করব? তাছাড়া শহর থেকে আমার অনেক ফ্রেন্ডরা আসবে, এই একঘেয়েমি ঘর আর পুরানো ফার্নিচার দেখে ওরা সকলেই হাসাহাসি করবে। আমি এখন ওসব কিছু জানি না, আমি আজকেই মিস্ত্রিকে ডেকে সবকিছু নতুন করাচ্ছি। এই বলে অহনা ঘরের ভেতরে চলে যায়। এরপর সে তার মা জয়িতা দেবীকে ফোন করে সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে জয়িতা দেবী বলেন, তুই কি তোর বাবার মতো মাথা মোটাই হয়ে থাকবি নাকি রে? আমার মেয়ে হয়ে তুই এত বোকা কি করে হয়েছিস শুনি? কেন মা, এতে আমার দোষ কোথায়? তুমি এভাবে বলছো কেন? আমার কথা শোন, এখন ওসব বন্ধু বান্ধবীদেরকে ডাকতে হবে না। তুই তো শাশুড়ির মন জয় করার চেষ্টা কর। দেখছিস না তোর বড় যা কেমন করে বাড়ির কাজ কাম করে শাশুড়ি প্রিয় হয়ে উঠছে। শেষে দেখবি বাড়ির সম্পত্তি সবকিছুই তোর বড় জায়ের নামে হয়ে যাবে, আর তুই কিছুই পাবি না। এভাবে জয়িতা দেবী অহনাকে শিখিয়ে দেন যে কিভাবে শাশুড়ির মন জয় করতে হবে। এদিকে রাধিকা দেবীর বড় বৌমা সোমা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তো এবং সারাদিন ধরে বাড়ির সমস্ত দায়িত্ব পালন করত। কিন্তু অহনা দুপুর 12টা অবধি ঘুমিয়ে থাকতো।
পরের দিন সকালে উঠে অহনা তার শাশুড়িকে দেখিয়ে একটি ঝাঁটা হাতে নিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে। তখন রাধিকা দেবী এসে বলেন, কি ব্যাপার ছোট বৌমা, আর সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠেছে নাকি? তুমি এত সকালে সকালে ঘুম থেকে উঠে পড়েছো, আবার তার উপরে ঝাঁটা নিয়ে ঘর পরিষ্কার করছো যে? মা, আমি আজ থেকে ঠিক করেছি আমিও বড় বৌদির মতো দীপাবলির জন্য ঘরদোর ঝাড়া মোছা সবকিছুই করব। সেজন্যই সকাল সকাল উঠে পড়েছি। খুব ভালো কথা বৌমা। বড় বৌমা, এদিকে শোনো তো, তোমাদের দুজনকে আমি একটা কথা বলে দিচ্ছি। দীপাবলির সময় তোমাদের দুজনকেই রঙ্গোলি করতে হবে। যার হাতে রঙ্গোলি সব থেকে সুন্দর হবে আমি তাকে উপহার স্বরূপ একটা সোনার নেকলেস দেব। সোনার নেকলেসের কথা শুনে অহনার খুব লোভ হয় এবং সে মনে মনে বলে, এই সোনার নেকলেসটা তো আমাকেই পেতে হবে। কোনোভাবে এটা আমি বড় বৌদিকে পেতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। পরের দিন সকালে উঠে রাধিকা দেবী তার দুই বৌমাকে নিয়ে পূজার জন্য সমস্ত সামগ্রী কিনতে বাজারে যান। সেখানে গিয়ে সোমা তার শাশুড়ির সঙ্গে পূজার জন্য প্রদীপ, সলতে, রঙ্গোলি ইত্যাদি নানান প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে থাকে। অপরদিকে অহনা তার নিজের জন্য দামি শাড়ি কেনে এবং মেকআপের সামগ্রী কেনে। এমন সময় রাধিকা দেবী বলেন, আরে ছোট বৌমা, তুমি তো দেখছি নিজের কেনাকাটা করতেই ব্যস্ত। এদিকে এসো, আমরা এতগুলো জিনিস ধরাধরি করে নিয়ে যেতে পারছি না। ওহো মা, দীপাবলির জন্য নতুন ড্রেসও কিনবো না নাকি? এই দেখুন, আমি কত সুন্দর ডিজাইনার ড্রেস কিনেছি। ড্রেস কিনেছো তো, খুব ভালো কথা। এখন চলো, এগুলো একটু ধরাধরি করে নিয়ে চলো। আর বড় বৌমা, তুমি যদি কিছু কিনতে চাও তাহলে তুমিও কিছু কিনে নাও, একসঙ্গেই কেনাকাটা হয়ে যাবে। আমি কিছুই নেব না মা, বিয়ের এখনো অনেক গিফট রয়েছে, সেখান থেকেই কিছু একটা পরে নেব। এই বলে তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। দীপাবলির দিন সোমা ভোর ভোর ঘুম থেকে উঠে সারা ঘরদোর পরিষ্কার করে, মিষ্টি বানায়, বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করে, ঘর সাজায় এবং দীপাবলির প্রদীপ জ্বালায়। এদিকে অহনা তার নতুন ডিজাইনার ড্রেস পরে সারাদিন মেকআপ করতে করতেই সময় কাটিয়ে দেয়। সন্ধ্যাবেলায় হঠাৎ তার রঙ্গোলির কথা মনে পড়ে যায়। তখন সে স্টোর রুম থেকে গিয়ে আবিরের প্যাকেটগুলো নিয়ে আসে। সোনা যখন অন্যান্য কাজ করছিল তখন অহনা সোমার আবিরে কাজগুলো মিশিয়ে দেয় এবং মনে মনে বলে, আমার স্বাদের বড় বৌদি, এবার একটু মজা দেখাবো তোমাকে। তোমার আবিরে আমি কাজগুলো মিশিয়ে দিয়েছি, হাত দাও না, তাহলেই টের পাবে। এইবার যে আমি তোমাকে কখনোই জিততে দেব না, সোনার নেকলেস তো আমিই পাবো। এরপর দুই বৌমা মিলে রঙ্গোলি দিতে শুরু করে। সোমা যে আবিরে হাত দিয়ে রঙ্গোলি দেওয়া শুরু করে তখনই তার হাত কেটে রক্ত বের হতে শুরু হয় এবং তার হাত জ্বালা করে। তখন সে কেঁদে উঠে বলে, ও মা গো, এই আবিরে তো কাঁচের গুঁড়ো রয়েছে, এতে তো আমার হাত পুরো কেটে যাচ্ছে। এবার আমি কি করব? না না না, এভাবে হেরে গেলে চলবে না, আজকে আমাকে রঙ্গোলিটা ভালো করে করতেই হবে। এই বলে সোমা একটি টুকরো কাপড় দিয়ে তার হাতটা ব্যান্ডেজ করে এবং মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে রঙ্গোলি দেওয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সে খুব সুন্দর একটি রঙ্গোলি তৈরি করে ফেলেছে। এদিকে অহনা রঙ্গোলি তৈরি করতে পারে না। সে ফোন দেখে দেখে ডিজাইন তুলতে চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তার ডিজাইন খারাপ হয়ে যায়। তখন সে বিরক্ত হয়ে বলে, দূর মোনার ডিম, এসব গায়ে একা জামা দ্বারাই হয় নাকি? কি বিচ্ছিরি লাগছে, তার উপর আমার ডিজাইনের গাউনও রং লেগে গেল। ঠিক এমনই সময় রাধিকা দেবী সেখানে এসে উপস্থিত হন এবং তিনি সোমার রঙ্গোলি দেখে বলেন, আরে বড় বৌমা, তোমার হাতের রঙ্গোলি তো খুব সুন্দর হয়েছে, চমৎকার বানিয়েছো। তাহলে আজকে নেকলেসের বিজেতা তুমিই হলে, এই নাও তোমার নেকলেস। এই বলে তিনি সোমার হাতে নেকলেসটা তুলে দিতে চান। যখনই নেকলেসটা সোমা নিতে গেল ঠিক তখনই তিনি দেখলেন তার হাতে ব্যান্ডেজ লাগানো এবং হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে তিনি বলেন, এ কি বৌমা, তোমার হাত তো দেখছি কেটে গিয়েছে, কিভাবে এমনটা হলো? এমন সময় অহনা মনে মনে ভয় পেয়ে যায় এবং বলে, যা বড় বৌদি মনে আমার নাম এক্ষুনি বলে ফেলবে। সোমা সবকিছুই বুঝতে পেরেছিল, কিন্তু সে তার ছোট জায়ের দোষ ঢাকা দিয়ে বলে, উঠানের মধ্যে একটা কাঁচের টুকরো ছিল মা, আমি ঠিক দেখতে পাইনি, আর সেটাতেই আমার হাত কেটে গিয়েছে। সোমার উদারতা দেখে অহনা তার ভুল বুঝতে পারে এবং সে তার ভুল স্বীকার করে ও সোমার কাছে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি তোমার রঙ্গোলিতে কাজ মিশিয়েছি, তুমি সবকিছু জেনে বুঝেও আমার দোষটা চাপা দিয়ে দিলে। আমি অনেক বড় পাপী দিদি, মা তোমাকে বেশি ভালোবাসেন, সেটা দেখে আমার হিংসা হয়, আর তার জন্যই আমি এসব করেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না বোন, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক বড়। আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসি বৌমা, এই রঙ্গোলি কম্পিটিশন তো আমি ইচ্ছা করেই করেছিলাম,
যাতে করে তুমি আগ্রহ নিয়ে এই কাজটা করতে পারো। এই নাও, তোমার জন্য আমি একটা নেকলেস এনেছি। এবার থেকে আর হিংসা করো না, ভালোবাসা নিয়ে থাকবে। দেখবে সংসারে শান্তি সুখ দুটোই আছে। এরপর থেকে অহনা পুরোপুরি পাল্টে গিয়েছিল এবং সে তার জা ও শাশুড়ির সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।